রাত তখন ৩টা বাজে। ভরা জ্যোৎস্নায় আব্দুল্লাহকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বোরাকের উপর চড়ে দক্ষিণের জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিগত ১৫-২০ দিনে এই শহরের অনেক কিছুই অবজার্ভ করেছে এবং সে দেখেছে যে কিভাবে তার মায়ের হত্যার বদলা নেওয়া যায়। কিন্তু আব্দুল্লাহ কোনো সুরাহাই করতে পারেনি। সে অনেকভাবে ভেবে দেখেছে সরাসরি সেখানে গিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া সম্ভব না, বা তাকে মেরে আসাও সম্ভব না। সে একজন সাধারণ মানুষ, তার পক্ষে যদি জিনও হতো তার পক্ষে এটা সম্ভব ছিল না, কারণ সেখানে অন্য একটা রাজ্য এবং সেখানে গিয়ে কাউকে মেরে আসা স্বাভাবিক কোনো বিষয় নয়। আব্দুল্লাহ এসব ভাবতে ভাবতেই বর্ডারের কাছ ঘেঁষে দক্ষিণের জঙ্গল দিয়ে উড়ে যাচ্ছিল। সে গত কয়েকদিন ধরেই রাত্রেবেলা একা একাই বোরাককে নিয়ে আসে, আর বোরাককে বের করার সময় সে তো কোনো শব্দ করে না, যার কারণে সে ইজিলি বের হয়ে আসতে পারে। কয়েকদিন ধরেই সাইমা তাকে জিজ্ঞেস করছে যে তুমি রাত্রেবেলা কোথায় যাও, কারণ সাইমা প্রায় দিনই সকালবেলা উঠে আব্দুল্লাহকে তার পাশে দেখতে পায় না, মনে করে যে আগে গিয়ে উঠে গিয়েছে। কিন্তু কয়েকদিন ধরে সে সন্দেহ করছে। আব্দুল্লাহ উড়ে যাচ্ছিল, ঠিক তখনই গায়েবী একটা আলো আব্দুল্লাহর চোখ ঝলসে দিল। তারপর আব্দুল্লাহ তার চোখের সামনে হাত নিতেই সে নিজেকে অনুভব করলো সে নিজে পড়ে যাচ্ছে। কিছু একটা এসে তাকে সজোরে আঘাত করেছে এবং বোরাক সহ সে নিজে পড়ে যেতে গেল। বোরাক কোনো মতো নিজেকে সামলিয়ে নিচে ল্যান্ড করলো, কিন্তু আব্দুল্লাহ নিচে পড়বার আগেই কেউ তাকে শক্ত করে ধরে ফেললো। আব্দুল্লাহ হোশ ফিরতেই সে আশেপাশে তাকালো, কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছে না। হঠাৎ করেই একটা অদৃশ্য আলো তাকে এইভাবে ফেলে দিল, কিন্তু সে তো কাউকে দেখতে পাচ্ছে না। বোরাক একটু দূরেই পড়ে আছে, কিন্তু বোরাক অনেক জোরে চিৎকার করছে। আশেপাশে গাছপালা ভরা, গাছপালার ডালে কয়েকটা জায়গায় বোরাকের পাখা শরীর কেটে গিয়েছে। বোরাক অনেক জোরে চিৎকার করছে। এই জঙ্গলের আশেপাশে সাধারণত রক্ষী জিনেদের পাহারা নেই, সেজন্য আব্দুল্লাহ এখানে এসে খোঁজ খবর করে যে এখান থেকে যাওয়া ঠিক হবে কিনা। এর আগেও আব্দুল্লাহ তার চোখ দিয়ে কিছু ভীষণ দেখেছে, যেগুলো দেখে তার মাথায় কাজ করছে না। কিন্তু হঠাৎ করেই এরকমভাবে তাকে আক্রমণ করবে কে? আব্দুল্লাহ তখন দেখতে পেল ওপর থেকে কিছু গাড়ি বহর এবং বেশ কিছু কালো ছায়া তার দিকে নেমে আসলো, এবং সাথে সাথেই সেই কালো ছায়াগুলো তাকে কোলপাজা করে ধরে ফেললো, চার হাত পা ধরে ফেললো। আব্দুল্লাহ কিছু বুঝতে পারছে না, বলছে আমাকে ছেড়ে দাও, তোমরা কারা এবং তোমরা এখানে কেন এসেছো, আমাকে কেন ধরছো? আব্দুল্লাহ এটা বলার পরেই তার কপালে সজোরে একটা আঘাত করা হলো। আব্দুল্লাহ প্রায় জ্ঞান হারিয়ে ফেললো, তবে তার আবসা আবসা মনে আছে যে তাকে কেউ একটা গাড়ির পিঠে চড়ালো, তারপর বোরাককে সাথে করে নিল এবং বোরাক অনেক জোরে শব্দ করছিল। সে ওইখান থেকে যেতে চাচ্ছিল না। তারপর আব্দুল্লাহকে আকাশে ভাসিয়ে কোথায় যেন নিয়ে গেল। এরপর আব্দুল্লাহর আর সেন্স নেই। সে তখন বারবার বলছিল তোমরা কারা এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। তারপর আব্দুল্লাহর সেন্স হারিয়ে ফেলল। এরপর তো তার আর কিছু মনে নেই। সে আজকে হিজামকেও সাথে করে নিয়ে আসেনি। আজকে কেন, বেশ কয়েকদিন ধরেই হিজামকে সাথে করে নিয়ে আসে না, কারণ রাত্রেবেলা সে একা একা চারিপাশে একটু ঘুরে বেড়ায় এবং কিভাবে কি প্ল্যান করা যায় সেটা সে দেখতে থাকে। আব্দুল্লাহকে তারা সাথে করে নিয়ে গেল, কিন্তু কোথায় নিয়ে গেল আব্দুল্লাহ তো নিজেও জানে না। পরের দিন সকালবেলা সাইমা উঠে আব্দুল্লাহকে তার বিছানার পাশে দেখতে পেল না। সাইমা উঠে পুরো মহল খুঁজে ফেলল, কিন্তু কোথাও আব্দুল্লাহ নেই। সাইমা প্রথমে গেল হিজামের রুমে। সে বলল কি যে, আচ্ছা আব্দুল্লাহ কোথায়, তুমি জানো নাকি হিজাম? ও তো তোমার সঙ্গেই থাকে, আর তুমি না ওকে সবসময় সাহায্য করো? বের হলে তো তোমার সঙ্গে বের হবার কথা, তাহলে ও সারা মহলে কোথাও নেই, গেল কোথায়? হিজাম তখন বলল, আমি তো জানি না উনি কোথায় গিয়েছেন, আমাকে তো বলে যায়নি। আর উনি আছে আশেপাশে, হয়তো কোথাও আছে, বা রাজ্যের কোথাও হয়তো সকালে উঠে বেড়াতে গিয়েছে। আমি তো সকাল থেকে তাকে দেখিনি কোথাও। এরপর সাইমা বলল, কি বলছো, এত সকাল হয়ে গিয়েছে এখন পর্যন্ত তো এরকমভাবে থাকে না। আমি তো দেখেছি ও যেখানেই যাক না কেন আমাকে বলে যায়, অথবা না বলে গেলেও দ্রুত চলে আসে। হিজাম বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি উনি কোথাও গিয়েছে কিনা, আর আপনি একটু মহলের ভেতর ভালো মতো খুঁজুন, ঠিক আছে? সাইমা তখন মহলের ভেতরে খুঁজতে চলে গেল। হিজাম আশপাশটা খোঁজাখুঁজি শুরু করলো। তারপর সে যখন আস্তাবল থেকে একজন জিনকে উড়ে আসতে দেখলো এবং হিজামকে বলল, বোরাক তো ঘরে নেই, সে কোথায় গিয়েছে, কেউ কি নিয়ে গিয়েছে? বোরাককে আমি মাঝে মধ্যে রাত্রেবেলা চিৎকার করতে শুনি। হিজাম তখন বলল, কই না তো। হিজাম, তুমি ভালো মতো ভেতরে খুঁজে দেখো, হয়তো ভেতরেই আছে। আর যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলো না, ঠিক আছে?
হয়তো আছে আশেপাশে। আমি তোমাকে একটু পরে এসে জানাচ্ছি, তুমি এখন চুপচাপ থাকো, ঠিক আছে? হিজাম দ্রুত উঠে রাজকুমারীর কক্ষে গেল এবং সেখানে গিয়ে বলল যে, রাজকুমারী, আমাদের বোরাক আস্তাবলে নেই, সেখান থেকে কেউ তাকে নিয়ে গিয়েছে। নেয়ার মতো একজনই আছে, সে হচ্ছে আমাদের জাহাপনা। কিন্তু সে তো আমাকে না বলে কোথাও বের হয় না। প্রথম যেদিন বোরাককে নিয়ে গিয়েছিল এবং এরপরে যে কয়বারই বোরাককে নিয়ে বের হয়েছে, আমাকে সে সাথে নিয়ে যেত। কিন্তু এখন তো তাকে সাথে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমাকে তো ডাকও দিল না আজকে। তখন সাইমা বলল কি, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কোন দিকে যেতে পারে সেটা জানো? হিজাম বলল কি যে, না আমি তো সেটা জানি না, তবে আমরা তো কয়েকবার বের হয়েছি, দক্ষিণের জঙ্গলের দিকে যাই, উত্তরের জঙ্গলের দিকে যাই, আশপাশ ঘোরাঘুরি করে কিছু একটা ক্যালকুলেশন করে তারপর চলে আসে। বেশিরভাগ দিনে আমরা রাত্রে যেতাম, কিন্তু আজকে এখন পর্যন্ত আসলো না। আমি আসলে বুঝতে পারছি না, কোনো বিপদ হলো না তো? সাইমা একটু প্যানিক হয়ে গেল। সে দ্রুত দৌড়ে তার বাবার কাছে গেল। তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আব্দুল্লাহকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সকাল থেকেই গায়েব, আর বোরাকও আস্থা বলে নেই। জিনের বাচ্চা তখন বলেন কি যে, কি বলিস এসব আমাকে আগে বলবি না? বোরাক নেই, আব্দুল্লাহ নেই, তাহলে আব্দুল্লাহ বোরাককে নিয়ে বের হয়েছে কোথাও। সাইমা বলল কি যে, হ্যাঁ, বোরাককে ছাড়া তো সে বের হবে না, আর বোরাক তার পিঠে ছাড়া, তাকে পিঠে নিয়ে ছাড়া কাউকে নিতে চায় না, সেটা হিজাম আমাকে বলল। জিনের বাদশাহ চিন্তিত হয়ে পড়লেন এবং আশেপাশে সমস্ত জায়গায় তাকে খোঁজ পাঠানোর জন্য জিন পাঠালেন এবং বললেন, যত জায়গায় আছে সমস্ত স্থানে তাকে খুঁজে আসো, কোথায় গিয়েছে দ্রুত যাও, তার কোনো বিপদ হলে আমরা মুসিবতে পড়ে যাব। এটা বলে সমস্ত রাজ্যে রক্ষী জিনদেরকে পাঠানো হলো তাকে খোঁজার জন্য। আর বোরাকে সহজে পাওয়ার একটা উপায় হচ্ছে, তার একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা যদি দেওয়া হয় তাহলে বোরাক যত দূরেই থাকুক না কেন সে চলে আসে। কিন্তু সেটা রাজ্যের ভেতরে যদি থাকে তাহলে সে নিশ্চয়ই চলে আসে। তারপর সেই জিনের বাদশাহ বোরাককে সেই সিগন্যালটা দিল, কিন্তু সে অনেকক্ষণ সিগন্যাল পাওয়ার পরেও আসছিল না। তখন রাজামশাই চিন্তিত হয়ে পড়লেন যে বোরাক এই অঞ্চলে নেই, তাহলে সে কোথায় গিয়েছে? সে ভীষণ টেনশনে পড়ে গেল। রক্ষীরা সারাদিন পুরো রাজ্যে তাকে খুঁজল, কিন্তু কোথাও তাকে পেল না। শেষমেশ যখন সন্ধ্যাবেলায় একদল রক্ষী দক্ষিণের জঙ্গলের উপর দিয়ে বর্ডারের কাছ ঘেঁষে উড়ে আসছে, ঠিক তখনই তারা বোরাকের পালক গাছের মাথায় লেগে থাকতে দেখলো। তারা সঙ্গে সঙ্গে নিচে গেল এবং নিচে গিয়ে দেখলো এখানের কিছু গাছের ডালপালা এবং গাছ ভাঙা, এবং এখানে যে শত্রু রাজ্যের জিনেরা এসেছিল সেটা তারা বুঝতে পারলো। এবং বোরাকের রক্ত পাকনা এখানে পড়ে আছে। তার মানে কি আমাদের মহারাজকে তারা নিয়ে গিয়েছে? সঙ্গে সঙ্গেই তারা রাজমহলে ফিরে আসলো এবং জিনের বাদশাকে জানালো যে অমুক জিনিস অমুক জায়গায় পেয়েছি, এবং সেখানে বোরাকের রক্ত এবং পাখনাও পেয়েছি। এই দেখেন। এটা দেখে জিনের বাদশা বললেন, যেটা ভয় পাচ্ছি ঠিক সেটাই হয়েছে। এই কথা শুনে সাইমা একদম অজ্ঞান হয়ে গেল, কারণ আব্দুল্লাহকে পাশের রাজ্যের ওরা ধরে নিয়ে গিয়েছে, যাদের সাথে ওদের শত্রুতা। কিন্তু আব্দুল্লাহ একা একা ওইখানে কি করছিল? সে এই কয়েকদিন ধরে তাহলে বোরাককে নিয়ে রাত্রে বের হতো, আজকে ওদের হাতে ধরা পড়ে গিয়েছে। সাইমাকে ধরে অন্দরমহলে নেওয়া হলো। সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। সাথে সাথেই জিনের বাদশাহ সমস্ত রক্ষী জিনদেরকে এক জায়গা করলেন। বললেন কি যে, আমাদের আব্দুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পার্শ্ব রাজ্যে, তাদের সঙ্গে আর কোনো খাতির নেই, অনেক হয়েছে। এবার তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা ওই রাজ্য দখল করে নিব। তোমরা সবাই কি বলো? আমার পক্ষে তো। সবাই তখন হুঙ্কার দিয়ে উঠল, বলল কি যে, মহারাজ আপনি যা বলবেন তাই। পরের দিন জিনের বাদশাহ তার সেনাপতি এবং মন্ত্রী সমেত ওইখানে যাওয়ার ছক কষতে লাগলেন যে কিভাবে তাকে উদ্ধার করা যায়। আব্দুল্লাহর যখন জ্ঞান ফিরল তখন তার মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। সে চোখ খুলতেই আশেপাশে বীভৎস এবং স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ দেখতে পেল। আব্দুল্লাহ প্রায় ৬-৭ ঘন্টা অজ্ঞান ছিল। তার কানে বোরাকের চিৎকারের শব্দ ভেসে আসলো। সে সাথে সাথেই উঠে বসে পড়ল। সে দেখলো তাকে একটা শক্ত পাথরের উপর শুয়ে রাখা হয়েছে, এবং যেখানে রাখা হয়েছে সে জায়গাটা প্রচণ্ড অন্ধকার। তার কথা শুনেই বাইরে থেকে ৩ চোখওয়ালা একজন জিন ভেতরে প্রবেশ করলো। আব্দুল্লাহ ৩ চোখওয়ালা জিন এই প্রথম দেখলো। সে তাকে বলল কি যে, তুমি কে, আর এটা কোন জায়গা, আমি কোথায় আছি? সেই জিনটা তাকে কিছু একটা বলল, কিন্তু সে বুঝতে পারল না। সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বেরিয়ে গেল। সেই জিনটা বেরিয়ে গিয়ে চিৎকার করে কয়েকজন জিনকে ডেকে নিয়ে আসলো। এখানের যতগুলো জিন আছে সকলের হাত পা চোখ মুখ সবই অদ্ভুত। আব্দুল্লাহ বুঝতে পারছে না এরা জিন নাকি অন্য কোনো জিনিস, নাকি কোনো রাক্ষসের খপ্পরে পড়েছে।
কারণ রাক্ষসদের চোখ তো এমন হয়ে থাকে। এরা কি কোনো রাক্ষস নাকি? আব্দুল্লাহ খানিকটা ভয় পেয়ে গেল। বোরাকের শব্দ সে তখনও বাইরে দূরে থেকে শুনতে পাচ্ছিল। বোরাক মাঝে মধ্যেই হুঙ্কার দিয়ে উঠছিল। তখন সাথে সাথেই সেখানে একজন লোক আসলেন। অন্ধকারে তার চেহারা কিচ্ছু দেখা যাচ্ছিল না। লোকটা আব্দুল্লাহকে বলল, তাহলে উঠে গিয়েছেন যুবরাজ? আপনাকে ধরার জন্য যে কত চেষ্টা করেছি, কিন্তু আপনি নিজে এসে আমাদেরকে ধরা দিবেন সেটা কখনোই ভাবতে পারিনি। আপনি আসলে একজন বোকা। আমি জানতাম না যে মানুষরা এত পরিমাণ বোকা হয়। আব্দুল্লাহ তখন বলল, তুমি কে? তুমি আমার সামনে আসো, আমাকে চেহারা দেখাও, না হলে তোমার খবর আছে। তখন সেই লোকটা একটা অট্টহাসি হেসে বললেন কি যে, আমার খবর আছে? আমাকে তুমি মেরে ফেলবে? যে নিজের রক্ষাই করতে পারে না, নিজের মাকে বাঁচাতে পারে না, নিজের রাজ্যের একদম শাসনভার রক্ষা করার পরেও সেখান থেকে অপহরণ হয়ে যায়, সে আমাকে মারবে? এটা বলে সে আবার অট্টহাসিতে ফেটে পড়ল। আব্দুল্লাহ আসলে তখনও বুঝতে পারছে না যে তাকে কে ধরে নিয়ে এসেছে। আব্দুল্লাহ সাথে সাথেই উঠে বসল এবং তাকে ধরে বাহিরে নেওয়া হলো। সে বাহিরের আলোতে যে লোকটাকে দেখতে পেল, সেই লোকটাকে মারার জন্যই আব্দুল্লাহ এতদিন বর্ডারের আশপাশে ঘোরাফেরা করছে এবং তাকে মারার জন্য সমস্ত পরিকল্পনা তৈরি করছে। কিন্তু সেই লোকটাই তাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে। দূরে বোরাক তখনও চিল্লাচিল্লি করছে। তাকে ধরে বেঁধে রাখা হয়েছে। তখন সে বলল, আমাকে বেঁধে রাখো ঠিক আছে, কিন্তু বোরাককে ছেড়ে দাও, ও নিজের বাড়ি চলে যাক। আমি এখানে থাকি, এখানে বন্দি থাকি বা যাই থাকি না কেন, কিন্তু ওকে ছেড়ে দাও। তখন সে বলল কি যে, এই পাখিটার জন্য এত দরদ? এই পাখিটাই আমাকে একদিন মেরেছিল। তোর মা এই পাখিটার পিঠে চড়ে আমাদের রাজ্যে কয়েকবার এসেছে। তাকে কতবার যে ধরার চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে এই পাখিটা চলে আসতো। একে তো আমি ছাড়বো না, একে আমি মেরে কেটে কুটে রান্না করে খাবো। এর প্রতি যে কি পরিমাণ রাগ আছে আমার। তোর মা এটার পিঠে চড়েই বেড়াতো, আর এখন তুই চড়ে বেড়াচ্ছিস, তাই না? তো তোর দুজনেরই দ্য এন্ড আমি এখানেই করে ছাড়বো। তারপর আব্দুল্লাহ উঠে সেই লোকটার উপর আক্রমণ করতে গেল। এই লোকটা আর কেউ না, এই লোকটা হচ্ছে সেই লোকটা যে কিনা তার মাকে মেরেছে। পার্শ্বরাজ্যের রাজার ছেলে, যে কিনা তার মাকে পছন্দ করত এবং যে কিনা তাদের মায়ের রাজ্যের এই পরিমাণ ক্ষতি করেছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। তখন সাথে সাথে কয়েকজন জিন আব্দুল্লাহকে ধরে ফেললো। সে তার কাজ পর্যন্ত পৌঁছাতে পারল না। তখন সেই লোকটা বলল কি যে, তুই সাধারণ একজন মানুষ তুই আমাকে মারতে আসছিস, একদম পুড়িয়ে মেরে ফেলবো। তারপর তাকে একটা ইলেকট্রনিকের শক দিল। সে যখন হাতটা উঁচু করলো, সাথে সাথে আব্দুল্লাহর শরীরের মধ্যে একটা ইলেকট্রনিকের শক অনুভব করলো এবং বলল, আমি তোকে যে কত মারার চেষ্টা করেছি, কয়েকশো বার আমি মাদ্রাসায় গিয়েছি তোকে নিয়ে আসার জন্য। তোকে এখন হাতের মুঠোয় পেয়েছি। তোকে আমি এত সহজে ছেড়ে দিব তাই ভেবেছিস? তোকে এত সহজে আমি ছেড়ে দিব না। এই, একে এক্ষুনি নিয়ে কারাগারে বন্দি কর। এতক্ষণ অপেক্ষা করছিলাম তোর কখন জ্ঞান ফেরে, কিন্তু এতক্ষণ ঘুমিয়েছিলি, ভালোই ছিলি। একে দ্রুত কারাগারে নিক্ষেপ কর। আগামীকালই তোকে শুলে চড়াবো এবং তোর যে কি ভয়ঙ্কর পরিণতি করব সেটা তুই নিজেও বুঝতে পারবি না। তারপর তাকে ধরে নিয়ে পাশের পেছনের জঙ্গলের একটা বিল্ডিং এর মধ্যে নিয়ে যাওয়া হলো, যে বিল্ডিং এর মধ্যে অসংখ্য জিনেরা বন্দী। তাকে বড় একটা কামরার মধ্যে, স্যাঁতস্যাঁতে পরিবেশ একটা কামরা, খুবই নোংরা, সেখানে থাকতে দেওয়া হলো। আব্দুল্লাহ জোরে জোরে চিৎকার করছে, আমাকে এখান থেকে বের হতে দে, তোদের কাউকে ছাড়বো না, সব কটাকে মেরে ফেলবো, আমাকে চিনিস তোরা, একদম খেয়ে ফেলবো। তারপর সেই জিনগুলো কি একটা ভাষায় কিছু একটা ভুলে গেল, কিন্তু আব্দুল্লাহ কিছুই বুঝতে পারলো না। এদের ভাষা আব্দুল্লাহ বুঝতে পারছে না। তারপর তারা ওইখান থেকে চলে গেল। তার পাশেই একটা জায়গায় বড় একটা সেলে বোরাককে বন্দি করে রাখা হয়েছে। বোরাক এখন শব্দ করছে না। বোরাককে তাহলে কি কোনো ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, নাকি ওকে মেরে ফেলা হয়েছে? আব্দুল্লাহ জোরে চিৎকার করতে লাগলো। তার চিৎকারের শব্দ এখানে কেউ শুনবে না। চারিপাশে ঘন জঙ্গল, মাঝখানে বিরাট এক কারাগার। সেই কারাগারের চারপাশে একদম গোল করে বেষ্টনী দেওয়া। এর মধ্যে স্বাভাবিক কোনো জিনের আসা অসম্ভব। আর এখানে যে পরিমাণ রক্ষী রয়েছে, এর মধ্যে দিয়ে কেউ আসতে পারবে কিনা আব্দুল্লাহর জানা নেই। আব্দুল্লাহ কি তাহলে সত্যি সত্যি প্যাচের মধ্যে পড়ে গেল? তাকে কি সত্যি সত্যি ধরে ফেলা হয়েছে? তাকে কি এবার মারা যেতে হবে? তার সন্তান, স্ত্রী, তাদের কি হবে? আব্দুল্লাহ আর তার সন্তানের কথা মনে হতে লাগলো। তার সন্তান যখন পৃথিবীতে এসে তার বাবাকে খুঁজে পাবে না, তখন কি হবে? আব্দুল্লাহ কি এত সহজেই হার মেনে নেবে?
আব্দুল্লার মাথায় কোনো কিছু ঢুকছে না। সে সঙ্গে সঙ্গে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল এবং কান্না করতে লাগলো। হাই খোদা, এটা কি তোমার নিয়তি ছিল? এটাই কি হওয়ার ছিল? এই লোকটার হাতে কি আমি মারা যাব? শয়তান রাজ্যের রাজা তখন অন্দরমহলে বসেছিল। তার ছেলে ভেতরে প্রবেশ করে বলল, বাবা, কাজ করে ফেলেছি। এত বছর যাকে আমরা ধরতে পারিনি, সে এত সহজে আমাদের কাছে এসে যে ধরা দিবে সেটাই আমি ভাবতে পারছি না। তাকে তো আমি দেখিয়ে ছাড়বো এবং শেষ দেখে ছাড়বো যে ও এখান থেকে বেরিয়ে কিভাবে যায়। ওকে এখানে চিরদিনের জন্য বন্দি করে রাখবো, তারপর সময় সুযোগ বুঝে ওকে একদম হত্যা করে ফেলবো। ওর জন্যই আমার লাইফটা হ্যাম্পার হয়েছে, আমার হাতের একটা আঙ্গুল কাটা গিয়েছে, আমার ইজ্জত মান সম্মান কিচ্ছু নেই। ও দেখুক যে কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল ওর মা, আর ওকে তো আমি মারবই। তারা দুজন বাপ বেটা মিলে অট্ট হাসিতে ফেটে পড়ল। সাইমন যখন জ্ঞান ফিরল, সে আব্দুল্লাহ আব্দুল্লাহ করে উঠে বসলো। তার আব্দুল্লাহকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তাকে যে কোনো সময় তারা মেরে ফেলবে। আব্দুল্লাহ শোকে সাইমা বিভোর। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কয়েকজন দাসী খাবার নিয়ে এসে বলল কি যে দ্রুত খেয়ে নাও, না হলে তুমি তো মারা যাবা। সাইমার সেই খাস দাসীগুলো এসে তাকে এসব বলতে লাগলেন, কিন্তু সে কোনোভাবেই খাচ্ছিল না। তখন মাতুল্য সেই দাসীটি সাইমাকে একটা থাপ্পড় দিলেন, বললেন কি যে না খেয়ে মরবি নাকি? তুইও মরবি, তোর পেটের বাচ্চাটাকেও মারবি। এই দাসীটা ছোট থেকেই সাইমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। সে তো মারা কাটা সবকিছুর অধিকারী তার আছে এবং সাইমা তাকে মায়ের মতো করে দেখে। তারপর সাইমা চুপচাপ খেয়ে নিল এবং তার কোলে শুয়ে কান্না করতে লাগলো। বলো কি যে আমি আমার আব্দুল্লাহকে কি হারিয়ে ফেললাম, ওরা কি ওকে মেরে ফেলবে? আমি শেষ রক্ষা করতে পারলাম না। যে আব্দুল্লাহকে ছোটবেলা থেকেই আমি নিজের মতো করে বড় করেছি, আমার ছায়াতলে আমার বুকের মধ্যে রেখে তাকে কোনো বিপদ হতে দিইনি, এবার কি তাকে আমি হারিয়ে ফেলবো? তখন সেই দাসী জিনটা বললেন কি যে তুমি একদমই চিন্তা করো না মা, ও ঠিকই ফিরে আসবে। তুমি কোনো সাধারণ মানুষ জিনকে বিয়ে করনি, সে অসাধারণ। আমি জানি আব্দুল্লাহর মধ্যে অসাধারণ শক্তি এবং বুদ্ধিমত্তা আছে। ও নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসবে এবং দেখো ও ওইখান থেকে সমস্ত রাজ্যবাসীকে হাত করেই তারপরে বেরিয়ে আসবে, আর তোমাদের শত্রুকে নিশ্চিতরূপে মেরেই তারপরে আসবে। তুমি একদমই চিন্তা করো না, ঠিক আছে? সাইমা তখন বলল, সত্যি বলছেন তো? দাসী বলল কি যে হ্যাঁ, আমি সত্যিই বলছি, তুমি একদমই চিন্তা করো না। সাইমা অঝরে কান্না করতে লাগলো, কারণ তার প্রাণপ্রিয় স্বামী এখন অন্যের কারাগারে বন্দী। জিনের বাদশা চিন্তিত হয়ে পড়লেন, কারণ কিভাবে সে রাজ্য আক্রমণ করবেন। যদিও তাদের শক্তি বরাবর, তাদের শক্তি একই পরিমাণ, যদি হামলা করি তাহলে কে জিতবে তার কোনো গ্যারান্টি নেই। তবে আব্দুল্লাহকে উদ্ধার করতেই হবে। আব্দুল্লাহ এই রাজ্যের অমূল্য সম্পদ, আর রাজামশাই সে জানে যে আব্দুল্লাহর মধ্যে অসীম ক্ষমতা রয়েছে। আব্দুল্লাহ চাইলে সেখান থেকে যে কোনো সময় বেরিয়ে আসতে পারবে, কিন্তু আব্দুল্লাহ এইসব জায়গায় নতুন, ওকে এসব কিছু শেখাতে হবে। তার আগেই আব্দুল্লাহ ধরা পড়ে গেল। সে ছক কষতে লাগলো কিভাবে দক্ষিণের এবং উত্তরের জঙ্গলের পাশ দিয়ে তারা ওই রাজ্য আক্রমণ করবে। সেনাপতিকে সমস্ত অস্ত্র এবং সবকিছু রেডি করতে বলল। সৈন্যদেরকে জানিয়ে দেওয়া হলো কবে তারা যুদ্ধে নামবে, কারণ হচ্ছে একটা প্ল্যান করারও সিস্টেম আছে। হিজাম তখন সেখানে বসে আছে যেখানে সে দিঘির পাড়ে সেদিনকে আব্দুল্লাহকে নিয়ে এসেছিল। সেখানে বসে বসে ভাবছে সে কি করবে। সে কি একা একা ওই রাজ্যে যাবে, গিয়ে সেখানে গিয়ে কি তার আব্দুল্লাহকে উদ্ধার করে নিয়ে আসবে? হিজাম এই কয়েকদিনে আব্দুল্লাহর প্রতি অনেকটা লয়াল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ যাই বলতো তাই শুনতো এবং আব্দুল্লাহর হুকুম পালন করার জন্যই যেন হিজামের জন্ম হয়েছে তার এমনটা মনে হতো। সে চিন্তা করলো সে একা একাই সেখানে যাবে। হিজামের বেশ কিছু ক্ষমতা আছে যা অন্য কোনো জিনেদের নেই, যার কারণে হিজাম হচ্ছে এই রাজ্যের খাস একজন সৈন্য, যাকে কিনা রাজরক্ষী হিসেবে বিশেষ পদকও দেওয়া হয়েছে। হিজাম অনেক বেশি শক্তিশালী এবং তার মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে। তার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে সে খুব দ্রুত ভাসতে পারে। চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাবে, কিন্তু কেউ তাকে দেখতে পারবে না, এমনকি কোনো জিনও না, যদি একদম তাকিয়ে না থাকে। এক সেকেন্ডের মধ্যে, মানে ন্যানো সেকেন্ডের মধ্যে ফুস করে বেরিয়ে যাবে। হিজাম চিন্তা করলো, না, অনেক হয়েছে, সে আব্দুল্লাহকে একাই উদ্ধার করতে যাবে। তার রাজা তাকে যা বলুক বলুক, কিন্তু আব্দুল্লাহকে উদ্ধার করে নিয়ে আসতেই হবে, কারণ রাজামশাই হিজামকে বেশ খানিকটা বকেছে, কারণ সমস্ত দায়িত্ব হিজামের উপর দিয়েছিল আব্দুল্লাহর। আব্দুল্লাহ যেখানে যায় কি করে না করে সেসব কিছু হিজামকেই দেখতে বলেছিল। কিন্তু হিজাম তো রাত্রেবেলা সবসময় তার দিকে খেয়াল রাখতে পারে না, কারণ রাত্রে সে ঘুমায়। সে যদি নিজে একা একা নিজের মতো করে চলে যায় তাহলে তো হিজামের এখানে কোনো দোষ নেই। হিজাম
ভাবলো যে আমার জন্যই রাজা মশাই ওইখানে বন্দি আছে, আমাকে সেখানে যেতেই হবে, না হলে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। হিজামের বেশ খানিকটা খারাপ লাগছিল, কেন সে তার সঙ্গে আসলো না। সে ভাবলো সে লুকিয়ে লুকিয়ে একা একাই যাবে। তারপর হিজাম উপরের দিকে উঠে আকাশের দিকে উড়াল দিল। উড়াল দিয়ে সে বর্ডারের কাছে গিয়ে দেখলো যে অমুক প্রান্তে কোনো রক্ষী জিন দাঁড়িয়ে আছে কিনা। দুজন রক্ষী জিন গল্প করছিল। হিজাম একটু বুদ্ধি করে বড় একটা ঢিল অনেকটা দূরে ছুঁড়ে মারলো এবং সেখানে গিয়ে বিকট এক শব্দ করলো। তারা দুজন সেদিকে তাকালো এবং সেদিকে উড়ে যাওয়ার জন্য চিন্তা করলো, কিন্তু সেদিকে উড়ে গেল না। ওদিকে তাকিয়ে তারা গল্প করছিল। হিজাম তখন ফুস করে তাদের পেছন দিয়ে বেরিয়ে গেল। এত দ্রুত গেল যে তাদের দৃষ্টিসীমানা সেখানে অতিক্রম করতে পারবে না। তারপর সেই রক্ষী দুজন জিন যখন ফুস শব্দ শুনে পেছন দিকে তাকালো, দেখলো সেখানে কেউ নেই। ততক্ষণে হিজাম ওইখান থেকে বেরিয়ে গিয়েছে। হিজাম খুব দ্রুততার সঙ্গে রাজ দরবার এবং মহলের দিকে যাচ্ছিল। সে মহলের দিকে যেতেই দেখতে পেল বেশ কিছু রক্ষী সেখানে দাঁড়িয়ে আছে। এর মধ্যে দিয়ে হিজামের যাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার হবে, কারণ হচ্ছে সে এদিক দিয়ে যেতে গেলেই তার সমস্যা হয়ে যাবে, তাকে ধরে ফেলবে, তাকে নিশ্চিত কোনো বুদ্ধি বের করতে হবে। হিজাম কি করবে? সে এখানেই ঘাঁটি মেরে বসে থাকতে লাগলো রাত হবার জন্য, কারণ রাত না হলে হিজাম এখান দিয়ে কোনোভাবেই যেতে পারবে না এবং তাদেরকে ডাইভার্ট করতে হবে। হিজাম সেখানে চুপচাপ বসে থাকলো। ওদিকে আব্দুল্লাহ সেখানে বসে আছে কারাগারের মধ্যে। কিছুক্ষণ বাদে সেখানে সেই রাজামশাই এবং তার ছেলে, শয়তান ছেলে সেখানে উপস্থিত হলো এবং বলল, কি ব্যাপার, তুমি নাকি কোনো কিছু খাচ্ছ না? না খেয়ে মরে যাওয়ার প্ল্যান আছে নাকি? তোমাকে তো এত সহজে মারা যেতে দিব না। শোন আব্দুল্লাহ, তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। তোর বাবার সাথে বিয়ে হবার পরেও তোর মাকে ভুলিয়ে ভালিয়ে আমার এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু মাঝখানে সমস্যা করে দিয়েছিস তুই। তুই যে পৃথিবীতে এসেছিস সেটা আমি জানতাম না। তুই যদি না আসতি তাহলে তোর মাকে যে কোনো সময় আমি নিয়ে চলে আসতাম ভুলিয়ে ভালিয়ে, কিন্তু তুই আসার কারণেই তোর মা ডাইভার্ট হয়ে গিয়েছে এবং তোদের মধ্যে একটা অন্যরকম ক্ষমতা চলে এসেছে। আমি চাইলেও তোকে মারতে পারতাম না। তুই তোর কপালের ওইখানে ওই কাটা দাগটা দেখছিস, ওইটা ছোটবেলায় তোকে মেরে ফেলার জন্য আমি ষড়যন্ত্র করেছিলাম এবং একদিন তুই তোর মা রাজ্য থেকে বাড়িতে ফিরছিলি, ঠিক তখনই তোদের সামনাসামনি আমি হই। তখন তুই দুধের শিশু, বয়স আর কয়দিন হবে। সেই সময় তোকে আমি মারতে পারিনি। তোর কপালের ওই কাটা দাগটা আমারই দেওয়া, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি এত চেষ্টা করেও তোকে কেন মারতে পারছিলাম না। সেদিনকে তোর মাকে আমি দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম এবং তোর কাছে এসে যখন তোকে ছুঁতে যাব, কোন একটা অদৃশ্য শক্তি আমাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। সেদিনকে তোকে আমি মারতে পারিনি। এরপরে অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। তোর মধ্যে এমন কি আছে? এখন তো এখানে বন্দি তুই, তাই না? এখন তোর মধ্যে যাই থাকুক না কেন, তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে একদম শেষ করে ফেলবো। আব্দুল্লাহ বলল কি যে, আল্লাহর যারা নেক বান্দা আছে তাদেরকে আল্লাহ সবসময় সাহায্য করেন। আমি আল্লাহর একজন নেক বান্দা, আল্লাহকে ভয় করি এবং তাকে বিশ্বাস করি, তোদের মতো শয়তান না। তখন তারা বলল, আল্লাহ? কিসের আল্লাহ? আমরা কোনো আল্লাহ বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না। আমরা হচ্ছি এই পৃথিবীর রাজা এবং আমরা একদিন এই পৃথিবীর শাসন করব। আমাদের যে ক্ষমতা আছে তোর আল্লাহর কাছে সেই ক্ষমতা আছে? তখন আব্দুল্লাহ বলে উঠল, নাউজুবিল্লাহ, এসব কথা বলাও পাপ। আপনারা দয়া করে এসব কথা বললেন না। আপনারা আমাকে মারেন, সমস্যা নেই, কিন্তু সৃষ্টিকর্তার প্রতি অন্তত পক্ষে একটু সম্মান দেখান। তারা হো হো করে হেসে দিল এবং বলল, তুই রাখ তোর সৃষ্টিকর্তার প্রতি সম্মান, আমরা চললাম। তারপর ওরা ওইখান থেকে বেরিয়ে গেল। বোরাক অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে, তার মানে বোরাককে ওরা মেরে ফেলেনি। বোরাককে মেরে ফেলার হুমকি দিয়েছিল। বোরাককে আটকে রেখেছে জাদু শক্তি দিয়ে। বোরাকের অনেক শক্তি, যে শক্তি দিয়ে এই জেলখানা থেকে তার বের হওয়া কোনো ব্যাপারই না, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে এক ধরনের দৈব্য জাদু শক্তি দিয়ে। রাজা এবং তার ছেলে উপর দিয়ে হেঁটে আসছিল, তখনই হিজাম তাদেরকে দেখে ফেলে। দেখে এত পরিমাণ রাগ হয় যে হিজাম নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে সঙ্গে সঙ্গেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মারার জন্য এবং তাদের মুখে, চোখে সব জায়গায় ঘুষি মারতে থাকে এবং তাদেরকে অনেক জোরে জোরে মারতে থাকে। কিন্তু সাথে সাথেই তাদের দৈব্য শক্তি দিয়ে হিজামকে তারা বন্দী করে ফেলে। হিজাম আসলে একটা বোকা জিন। তার গায়ে অসীম শক্তি থাকা সত্ত্বেও তার মাথায় 100টা বুদ্ধি নেই। সে সঙ্গে সঙ্গেই সেসব জিনদের ওপর যাদের কিনা অসীম ক্ষমতা আছে তাদেরকে মারার জন্য চলে গেল। হিজামকে সঙ্গে সঙ্গে তারা বন্দি করে ফেললো এবং বন্দি করে বলল কি যে, এই শয়তানটাকে এখনো বন্দি করো। ওর কত বড় সাহস, ও আমাদের রাজ্যের মধ্যে ঢুকেছে। এই রক্ষীরা কি এখানে আঙ্গুল চুষছে নাকি?
এখানে এসে যুবরাজের উপর হামলা করে বসলো, তার নাক ফাটিয়ে দিয়েছে। তাড়াতাড়ি একে নিয়ে কারাগারে বন্দী করো। এ কোথাকার জিন, আর এর এত বড় সাহস, একে দ্রুত বন্দী করো। ওই রাজ্যের রাজা এবং যুবরাজ কেউই হিজামকে চিনতে পারেনি। হিজামকে যদি চিনতে পারত তাহলে এত সহজে তাকে ছেড়ে দিত না, মানে কারাগারে নিক্ষেপ করতো না। কারণ এই হচ্ছে সেই হিজাম যে কিনা 2 বার যুবরাজকে বন্দী করেছিল এবং তাকে অমানবিক অত্যাচার করেছিল, মারধর করেছিল। এই হচ্ছে সেই হিজাম যে হিজামের কাছে বারবার পরাস্ত হয়েছে যুবরাজ, যখন সে ওই রাজ্যে আব্দুল্লাহর মাকে ডিস্টার্ব করত এবং তার সঙ্গে দেখা করতে যেত। কিন্তু সে হিজামকে চিনতে পারেনি। রাতের অন্ধকারে আর নাকে ঘুষি খেয়ে তার মাথার অবস্থা খারাপ। তারা সাথে সাথে অন্তর্মহলে চলে গেল এবং হিজামকে কয়েকজন রক্ষী ধরে কারাগারে নিক্ষেপ করল। হিজাম চুপচাপ বসে আছে, আর তার অপোজিট সেলে বসে আছে আব্দুল্লাহ। হিজাম বলল, ধুরো, সব গরমিল হয়ে গেল। আসলাম আমার বসকে বাঁচাতে, অথচ নিজেই বন্দী হয়ে গেলাম। সেটা বলেই হিজাম জোরে জোরে শব্দ করছিল। ঠিক তখনই আব্দুল্লাহ বলল, হিজাম, তুমি এখানে? হিজাম তখন বলল কি যে, আরে আপনি এখানে বন্দী? আমি তো আপনাকে বাঁচানোর জন্য এসেছি। তখন আব্দুল্লাহ বলল, তুমি আসলেই একটা বোকা। তোমার শরীরে যত শক্তি আছে ততটুকু যদি ঘিলু তোমার মাথায় থাকতো তাহলে এটা করতে না। তুমি এখানে একা একা কেন এসেছো? তোমাকে আমি আসলে শিখাতে পারলাম না। তুমি আসবে রাজামশাইয়ের সাথে। তুমি তুমি এখানে এরকম ভাবে এসেছো কিসের জন্য? তোমার তো আসলে মাথায় বুদ্ধিশুদ্ধি বলে কিছু নেই। তখন হিজাম বলল, যাবো না, আমি জানি আমার মাথায় বুদ্ধি নাই, কিন্তু আপনারা ধরে নিয়ে আসছে, আমি কিভাবে শান্ত থাকি বলেন? আমার ভীষণ কষ্ট হচ্ছিল এবং অনুশোচনা বোধ হচ্ছিল যে আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি, অথচ আপনাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমাকে এখানে রাখা হয়েছে, তাই না? যার কারণে আমি আপনাকে বাঁচাতে চলে এসেছি। তাই বলে হি 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 করতে থাকলো। আব্দুল্লাহ বলল, গর্ধপ একটা, এখন থাকো বসে, দুজনেই জেলের রুটি খাই প্রত্যেক দিন। এখানের খাবার অত্যন্ত পরিমাণ বাঁচে, এখন কি করা যায় বলো? হিজাম তখন বলল, আমি তো বুঝতে পারছি না, এখন এখানে বন্দি থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই। তবে একটা জরুরি খবর আছে। আব্দুল্লাহ বলল, কি জরুরি খবর? জরুরি খবর হচ্ছে গিয়ে আমাদের বাদশাহ এই রাজ্য আক্রমণ করার জন্য প্ল্যান করছে। বাদশাহ যদি আমাকে না দেখে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। বললো কি যে আমি পালিয়েছি, কিন্তু আসলে তো আমি পালাইনি, আমি তো এখানে আছি, তাই না? হিজাম বলল, ও, আসার সময় আমি বোরাককে দেখে এসেছি। বোরাক আমাকে দেখে জোরে জোরে শব্দ করছিল, আমি বোরাককে থামিয়ে এসেছি, বলেছি কি যে থাম, আমরা তোকে উদ্ধার করব। বোরাক তখন চুপচাপ বসে পড়েছে। তখন আব্দুল্লাহ বলল, বোরাককে কোনো ক্ষয়ক্ষতি করেনি তো? ওর গায়ে ক্ষত হয়েছিল, সেটা সেরেছে? হিজাম বলল, হ্যাঁ, সেসব সেরেছে, সেসব বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না। ওকে তো দেখলাম ভালোই খাবার দাবার খাচ্ছে, বেশ আরামেই আছে। ফাটা নাক নিয়ে যুবরাজ নিজের রুমে বসে আছে এবং জিদে তার মাথা ফেটে যাচ্ছে। বলছে কি যে ওকে তো আমি একদমই ছাড়বো না, ওকে একদম মেরেই ফেলবো, এত বড় সাহস। তখন তার বাবা এসে বললেন কি যে, শান্ত হও, একটু শান্ত হও, কিভাবে কি করা যায় সেটা ভাবো। কারণ হচ্ছে আব্দুল্লাহকে যেহেতু নিয়ে এসেছি, নিশ্চয়ই পড়শি রাজ্য আমাদেরকে থামিয়ে রাখবে না, বা তারা থেমে থাকবে না, তারা নিশ্চয়ই যুদ্ধে লিপ্ত হবে, তারা নিশ্চয়ই আমাদেরকে হামলা করবে। সেহেতু বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, আমাদেরকে চারিপাশে বেষ্টনীতে এবং রক্ষী বাড়িয়ে দিতে হবে, যেন কোনো প্রকার বিপদের সম্মুখীন না হতে হয়। তুমি দেখলে না ওই জিনটা পড়শি রাজ্য থেকে এখানে চলে এসেছে তোমাকে মারার জন্য? ওর নিশ্চয়ই কোনো ক্ষোভ আছে আমাদের প্রতি। আর ওকে দেখে আমার চেনা চেনা লাগলো, মনে হচ্ছিল কোথাও এর আগে দেখেছি। ওর ফেসটা ভোলার নয়, কোথায় দেখেছি সেটাই আমি মনে করতে পারছি না। যুবরাজ তখন বলল, আমারও হালকা ঝাপসা ঝাপসা দেখলাম, যদি আমি পুরোপুরি দেখতে পারিনি, তবে ওকে দেখে আমার চেনা চেনাই লাগলো, কোথায় যেন দেখেছি এবং অনেক পুরনো একটা সম্পর্ক আছে ওর সঙ্গে, সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা, কালকে সকালে গিয়ে দেখবো যে ওকে, এবং ওকে জিজ্ঞেস করব আর কেনই বা আমাদের উপর হামলা করেছিল সেটাও জিজ্ঞেস করব। তখন তারা বলল কি যে, চলো বাইরে চলো, আমি সমস্ত সৈন্যদেরকে ডেকেছি, সেনাপতি মশাইও আছে, ওরা সমস্ত কিছু রেডি করুক। সেনাপতিকে ডাকা হলো, বলল কি যে, তুমি এই সমস্ত সৈন্যদেরকে বলে দাও চারপাশে যেন খুব ভালোভাবে অ্যালার্ট থাকে এবং কোনো অস্বাভাবিক জিনিস দেখলে সাথে সাথে যেন তোমাকে জানায় এবং তুমি আমাকে জানাবা। কারণ হচ্ছে পড়শি রাজ্যের আব্দুল্লাহকে ধরে নিয়ে এসেছি, আমাদের চিরশত্রু। ওদেরকে যদি ধরে না আনতাম তাহলে এত কিছু বলতাম না, কারণ ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তুমি তো সেটা জানোই, তাই না? আর ওদের সাথে আক্রমণে আমরা যে পারবো সেটা আমরাও জানি। ওদের শক্তি আর আমাদের শক্তি একই রকমের, ওদের সাথে পারা কোনো বিষয় না। ওরা আসলে ওদেরকে একদম মেরে ফেলবো এবং
ওদেরকেও বন্দি করব। তারপর ওদের রাজ্য আমাদের রাজ্য মিলে একটা বড় বিশাল রাজ্য হয়ে উঠবে। এরপরে আশেপাশের সমস্ত রাজ্য আমাদেরকে ভয় পাবে, কারণ হচ্ছে দুইটা রাজ্য নিয়ে আমাদের বসবাস হবে। একদিন এই সমস্ত জিন রাজ্যের সম্রাট হব আমি। এরপর তারা হাসতেই থাকলো। ওদিকে জিনের বাদশার চিন্তার শেষ নেই। তার ভাগ্নেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সাইমা সারাদিন গম্ভীর হয়ে পড়ে থাকে। কিছুদিন পরেই তার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। এই অবস্থায় যদি সে সারাদিন এরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকে, তাহলে তো তার সন্তান ভালো হবে না। তার সন্তান যে কোনো সময় পেটের মধ্যেই মারা যেতে পারে। তাসি সাইমাকে বোঝালো যে তুই এরকম করিস না, আব্দুল্লাহ নিশ্চিত ফিরে আসবে। আজকে 3 দিন হয়ে গিয়েছে, আব্দুল্লাহর কোনো খবর নেই। ওদিকে হিজামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হিজাম কোথায় গেল সেটাই জিনের বাদশা বুঝতে পারছে না। হিজামকেও খোঁজার জন্য লোক পাঠানো হলো, কিন্তু হিজামকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হিজাম যে সেখানে পাকনামি করে গিয়ে বসে আছে সেটা বা কে জানতো। সবাই অনেক টেনশনে পড়ে গিয়েছে। আশেপাশের সমস্ত যুদ্ধের সরঞ্জাম তৈরি। সেনাপতি ঘরের ভেতরে আসলেন, বললেন, বাদশামশাই, আমাদের সমস্ত জিনিস তৈরি, আমরা আক্রমণ করার জন্য কবে প্রস্তুত হব? তখন জিনের বাদশা বললেন কি যে, আমাদের তো আক্রমণ করা উচিত এখনই, কিন্তু কবে থেকে যাওয়া যায় সেটা বলো। সমস্ত কিছু প্রস্তুত হয়েছে? তখন সেনাপতি বললেন, অল্প কিছু বাকি আছে, তবে আগামীকালকের ভিতরে সমস্ত কিছু রেডি হয়ে যাবে। তখন জিনের বাদশা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তুমি সমস্ত কিছু তৈরি করো, আমরা আগামীকাল সন্ধ্যার মধ্যেই সৈন্যবহর নিয়ে ওদিকে চলে যাব। তারপর আমাদের জামাইকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, না হলে এই রাজ্য রাজাহীন হয়ে পড়বে। আমার অপরবর্তীতে কে বসবে এখানে? ও কোনো উত্তরাধিকারী তো আমি রেখে যাইনি। আর তাছাড়া আমার মেয়ের জামাই, আমার ভাগ্নে, সে আমার কলিজার টুকরা, তাকে উদ্ধার করতে হবে যেরকম ভাবেই হোক, আমাদের জীবন দিয়ে হলেও। কি বলো? সেনাপতি তখন বললেন কি যে, জি রাজামশাই, যা আজ্ঞা তাই আমরা করব। তারপর সেনাপতি সেখান থেকে চলে গেলেন। আজকে প্রায় 3 দিন পার হয়ে গিয়েছে। আব্দুল্লাহ এবং হিজাম এইখানে বন্দী। সে চুপচাপ বসে আছে এবং হিজামকে বকাঝকা করছে, গাধার বাচ্চা একটা, এখানে এরকম ভাবে চলে এসেছে। তারপর আব্দুল্লাহর মাথায় একটা বুদ্ধি খেলতে লাগলো। বলল কি যে, হিজাম তখন বলল, হ্যাঁ জাহাপনা বলেন। তখন আব্দুল্লাহ বলল, আচ্ছা তোর কাছে না একটা ক্ষমতা আছে, তুই নাকি চাইলেই ফুস করে খুব দ্রুত গতিতে উড়ে যেতে পারিস? হিজাম তখন বলল, হ্যাঁ পারি তো। তারপর আব্দুল্লাহ বলল, তাহলে তুই এখানে বসে আছিস কিসের জন্য? তুই তো যে কোনো সময় সুযোগ বুঝে এখান থেকে বেরিয়ে যেতে পারিস। আব্দুল্লাহ তখন এই কথা বলার পরে হিজাম বলল, আমি তো এই কথা আগে ভেবে দেখি নাই। আব্দুল্লাহ তখন বলল, তুই ভেবে দেখবি কিসের জন্য? তুই তো আসলে একটা গাধা। তবে এখান থেকে বের হতে আপনার সাহায্য লাগবে আমার। আব্দুল্লাহ বলল, কি সাহায্য? তখন সে বলল কি যে, আপনার কাছে একটা জিনিস ছুড়ে মারছি, এই জিনিসটা আমার দিকে ধরবেন যখন আমি বলবো, ঠিক আছে? তারপর সে একটা জিনিস ছুড়ে মারলো। জিনিসটা দেখতে একটা লকেটের মতো জিনিস, সেটা হিজামের গলায় ছিল। হিজাম এতক্ষণ সেটা আমাকে বলেনি। জিনিসটা তার দিকে ধরতে বলল, কিন্তু এখানে তো আশেপাশে রক্ষী আছে। তখন আব্দুল্লাহ বলল কি যে, আমি একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে এখানের আশেপাশের রক্ষীরা একটা সময় এখানে থাকে না, এখান থেকে অন্য জায়গায় চলে যায়। তখনই আমাদের কাজটা সারতে হবে এবং আমাদেরকে এখান থেকে পালাতে হবে। পালিয়ে তারপর কি করতে হবে সেটা আমি তোকে পরে বলবো, ঠিক আছে? তবে এখন না, এটা আমার কাছে থাক। তখন সেখানে 2 জন রক্ষী আসলো এবং তাদেরকে খাবার দিল। আব্দুল্লাহ কয়েকদিন ধরেই এসব ছাইপাশ এবং বাজে খাবারগুলো খাচ্ছে। এগুলো আব্দুল্লাহর ভালো লাগছে না, তবু ওইখানে তো থাকতেই হবে, সে এখানকার বন্দী। আব্দুল্লাহ মাঝরাতে ঘুমিয়ে আছে। হঠাৎ করেই সে একটা স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে তার মাকে সে আবার স্পষ্ট দেখতে পাচ্ছে। তার মা তাকে বলল, আমার বাচ্চা, তুই একদমই ভয় পাস না। তুই এই পৃথিবীতে বন্দী থাকার জন্য আসিসনি, তুই এসেছিস এই পৃথিবীর শাসন করার জন্য। তোকে এই পৃথিবীকে শাসন করতে হবে, এত সহজে ভেঙে পড়লে চলবে না। তুই এই পৃথিবীর শাসক, তোকে শাসক হিসেবে জন্ম দিয়েছি আমি, তুই একদমই ভেঙে পড়িস না। চিন্তা কর, তারপর এখান থেকে বের হওয়ার রাস্তা পাবি। ভালো মতো একটু চিন্তা কর। আব্দুল্লাহর সাথে সাথে স্বপ্নটা দেখে লাফ দিয়ে উঠে পড়ল। তার মাকে সে আবার স্বপ্নে দেখেছে। সে চারিদিকে তাকালো, চারিদিকে কেউ নেই। সে হিজামকে ডেকে উঠল, ডেকে তুলে বলল কি যে, হিজাম, হিজাম দ্রুত ওঠ, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। আমি আমার মাকে আবার স্বপ্নে দেখেছি। হিজাম বলল, কি স্বপ্নে কি বলল? আমাদেরকে কিভাবে বের হতে হবে সেসব কিছু বলেছে নাকি? আব্দুল্লাহ তখন বলল, না, আমাদেরকে পথ দেখিয়েছে, বলেছে কি যে এখান থেকে
আমরা খুব সহজেই বেরিয়ে যেতে পারবো, কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমাকে খুঁজে বের করতেই হবে যে আমি এখান থেকে কিভাবে বের হব। তুইও একটু চিন্তা কর যে কিভাবে বের হওয়া যায়, ঠিক আছে? তারপর আব্দুল্লাহ ধ্যানে বসে পড়লেন। সে বসে কুরআন তেলাওয়াত করতে লাগলেন, কারণ আব্দুল্লাহর যখনই কোনো বিপদে পড়েন সে আয়াতুল কুরসি পড়তে থাকেন এবং সাথে সাথে সে অন্যান্য সূরা কিরাত এগুলো পড়তে থাকেন। সে বসেই সেগুলো পড়ছিল এবং নিজেকে উদ্ধার করার কথা সৃষ্টিকর্তার কাছে জানাচ্ছিল। আব্দুল্লাহ যে আল্লাহর একজন নেক বান্দা তার এসব আচার আচরণ দেখলেই বোঝা যায়। আব্দুল্লাহর মাথায় তখন হুট করেই একটা বুদ্ধি আসলো। কিছুক্ষণ আগে হিজাম তাকে একটা লকেট দিয়েছে, সেই লকেটটা সে ভালো মতো খুঁজে দেখতে লাগলো। তারপর যখনই সেই লকেটের উপর তার হাত পড়লো, হাত পড়ার সাথে সাথে আব্দুল্লাহর শরীর যেন একটা কারেন্টের শক খেলো এবং সঙ্গে সঙ্গেই তার কপালে সেই আলোটা জ্বলে উঠলো। সেই আলোটা জ্বলা দেখে দুজন রক্ষী ছুটে আসলো। ছুটে এসে বললো কি যে এই তোমাদের কি হয়েছে? আলো জ্বলা দেখে সেই দুজন রক্ষী ভয় পেয়ে গেল, 3 চোখা রক্ষী। সাথে সাথেই বললো কি যে কি হয়েছে কি হয়েছে? তারপর তারা সেলের কাছে ছুটে আসলো। আব্দুল্লাহর সেই কপাল থেকে একটা আগুন রশ্মি সাথে সাথেই বেরিয়ে পড়লো, যেমনটা লেজার লাইটের মতো বের হয়। আব্দুল্লাহর সেই কালো রশ্মিটা, আগুনের মতো সেই রশ্মিটা সেই দুজন জিনের উপর পড়তেই তারা সেখানেই পুরো একদম ছাই হয়ে গেল, একদম নিমিষেই ছাই হয়ে গেল। আব্দুল্লাহ কিছু বুঝতে পারছে না তার সঙ্গে কি ঘটছে এটা। আব্দুল্লাহর কপালের সেই কাদার দাগটা আবার গায়েব হয়ে গেল, মানে সেখান থেকে আগুন বের হওয়া বন্ধ হয়ে গেল। সে দেখলো জেলখানার কয়েকটা সেল পুড়ে গিয়েছে, যেদিক দিয়ে ওই লেজার রশ্মিটা বেরিয়েছিল। আব্দুল্লাহর সাথে সাথে একটা লাথি মেরে সেই অংশটুকু ভেঙে ফেললো। এরপর সে এখান থেকে বেরিয়ে গেল। আব্দুল্লাহ ধৈর্য ধরে যদি কিছু করে তাহলে নিশ্চিত রূপে সে পারবে। তখন সে হিজামকে বলল, হিজাম, তুমি এই লকেটটা কোথায় পেয়েছো? এটা তুমি কোথায় পেলে আমাকে বলো তো। এই লকেটটা ধরার সঙ্গে সঙ্গেই আমার কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। আমার কপাল দিয়ে আগুনের ফুলকি বের হতে লাগলো এবং লেজার লাইটের মতো কিছু একটা বের হতে লাগলো। তারপর সে হিজামকে সেখানে মুক্ত করলো। হিজাম সাথে সাথে বের হয়ে বলল কি যে এই লকেটটা অনেক বছর আগে আপনার মা আমাকে গিফট হিসেবে দিয়েছিল। এই লকেটের বিশেষ কিছু ক্ষমতা আছে, সেটা আমাকে সে বলেছিল, কিন্তু এটা আমি কখনো ব্যবহার করিনি, আমার কখনো প্রয়োজনই পড়ে না। তবে এটা যে আমার গলায় ছিল সেটা আমি জানতামই না, আপনি বলার পরে বুঝতে পারছি। তখন আব্দুল্লাহ বুঝতে পারলো এটা তার মায়ের লকেট ছিল এবং এটা তার কাছে থাকার কারণেই তার মাকে এসে স্বপ্নে দেখেছে। এর সঙ্গে নিশ্চয়ই তার মায়ের কোনো যোগসূত্র আছে এবং তার মা নিশ্চয়ই তাকে কিছু বলার চেষ্টা করছে। সে এখান থেকে কিভাবে বের হবে? আর অসংখ্য রক্ষী তাদের সামনে আছে। আব্দুল্লাহ পা টিপে টিপে সামনে এগোতে লাগলো, তাদের এখান থেকে বের হতেই হবে। আব্দুল্লাহ হিজামকে দেখে বলল কি যে হিজাম, আমার পেছন পেছনে আয়। বোরাককে এখানে এখন মুক্ত করা যাবে না, কারণ এখন মুক্ত করা সম্ভব নয়। আগে এখান থেকে আমাদের বের হতে হবে, তারপর আমরা বোরাককে এখান থেকে মুক্ত করতে পারবো, বুঝছিস? সে দেখলো বোরাক ঘুমাচ্ছে। বোরাককে কোনোভাবেই ডাকা যাবে না এখন, রাত তখন অনেক হবে। আশেপাশের রক্ষী জনগুলো ঝিমাচ্ছে। দুজন রক্ষী তাদের দিকে এগিয়ে আসলো। তারা দুজন কোনায় লুকিয়ে পড়লো। তারপর আব্দুল্লাহ তাদেরকে ধরে তাদের ঘাড় মটকে দিল। তারপর তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরকম করে সামনে যেতে তাদের কাছে আরো কয়েকজন রক্ষীর সম্মুখীন হলো। প্রত্যেকজনকেই আব্দুল্লাহ এরকম ধরে তাদের ঘাড় মটকে তাদেরকে একদম অজ্ঞান করে ফেললো। আব্দুল্লাহ সামনে এগোতেই থাকলো। এরকম করে সামনে এগোতে এগোতে আব্দুল্লাহ দেখতে পেল সামনে বিশাল এক রক্ষী বহর। সেখানে প্রায় 100 খানেক জিন হবে। তাদের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদেরকে দেখে তারা বলল কি যে আরে এই শালাটা বের হলো কিভাবে, ধর এদেরকে। সমস্ত রক্ষীরা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আব্দুল্লাহ এখন কি করবে? হিজাম বলতে লাগলো, জাহাপনা জাহাপনা, ওরা আমাদেরকে এখনই মেরে ফেলবে, দ্রুত পালান এখান থেকে। কিন্তু কোনো পাশেই পালানোর কোনো জায়গা নেই, চারিপাশেই জিনেরা তাদেরকে ঘিরে ফেলল। প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ আমরা শেষ পর্বে জানার চেষ্টা করব। শেষ পর্বে কি হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে কি হয়েছিল জানতে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পর্বে অবশ্যই ভালো কিছু আসতে চলেছে। আব্দুল্লাহ কি আসলেই সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল কিনা, কিংবা সেখানে জিনেদের হাতে ধরা পড়েছিল কিনা, সেটা অবশ্যই আমাদের সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সিরিজের এত পর্বগুলো আমাদের সঙ্গে দেখার জন্য। এই প্রথম কোনো গল্প এত বড় হতে যাচ্ছে এবং একটা এপিসোড এত বড় বড় হচ্ছে। সাধারণত গল্পগুলো এত বড় দেওয়া হয় না, তবু আপনাদের স্বার্থে শুধুমাত্র আপনাদের কথা ভেবে
আমি গল্পগুলোকে বড় বড় করে দিচ্ছি আপনাদের জন্য, এবং আপনারা কিন্তু সেই পরিমাণ সাপোর্ট আমাকে করবেন। আমার ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারা দেখার জন্য আকর্ষণ বোধ করে এবং আকৃষ্ট হয়। তো সেহেতু পরবর্তী এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।